এটা তো বিশাল সবুজ চাদরে মোড়ানো ছোট বড় টিলা আর পাহাড়, অথচ ভেতরে তার পাথুরে পথে বয়ে চলেছে অসংখ্য ঝিরি, ঝর্ণা আর বরফ শীতল জলাধার। এমনই এক ঝর্ণাধারার টানে প্রায় প্রতিদিন আসে শত শত অপরিচিত জন। পিপাসার্ত মানুষগুলা, ভেজাতে আসে শরীর, অথচ ভিজে যায় ভাঙতে ভাঙতে টিকে থাকা শক্ত কঠিন মন। এমনই এক মন ভেজানো দিনে ওই উপরে দুই পাহাড়ের মাঝে হঠাৎ করেই দৃষ্টি কাড়ল সবার। কিশোরী একটা মেয়ে বাবার সাথে বসে পা দোলাচ্ছে শূন্যে। সবাই ভাবলো এ কোন দস্যি মেয়ে, নিশ্চয় সন্তান কোনো পাষাণ হৃদয় বাবার। বাবা আর আমি যাচ্ছি প্রায় 150 ফিট ওপরে হ্যামকে ঝুলতে। দারুণ এক অ্যাডভেঞ্চার হবে আজ। কিন্তু সকাল থেকেই আমার শরীরটা খুব দুর্বল লাগছে, হাঁটতে কষ্ট হচ্ছে, ক্লান্ত লাগছে খুব। মনের টানে আর বাবার উৎসাহে শক্তি সংগ্রহের চেষ্টা চলছিল অনবরত। হাঁটতে হাঁটতে বাবার ছোট ছোট কথা, হাসি তামাশা আমার পথের ক্লান্তি ভুলিয়ে রাখার জন্য যথেষ্ট। আপনারা দেখতে চলেছেন এই প্রথম বিয়ার বিস্তার মেয়ের সাথে এসেছে। এই জার্নিটা আমার কাছে খুব স্পেশাল। এরকম পাথুরে ঝিরি পথে হেঁটে চলা আমার জীবনে প্রথম। অদ্ভুত সুন্দর এই পথগুলো। এমন সুন্দর পথে একটা দারুণ সুন্দর ব্যাকপ্যাক পিঠে নিয়ে হেঁটে চলার মজাই আলাদা। আর আমার পিঠে যে ব্যাগটা দেখছেন সেটাও কিন্তু এই জার্নিটা স্পেশাল করার অন্যতম একটা উপলক্ষ। ব্যাগটা কোথায় পেয়েছি জানেন? আমাদের ছোট্ট মানুষটা, আমাদের সেরা আর্টের যে সবচেয়ে ছোট্ট মানুষটা, সে হচ্ছে এই বিউটিফুল ব্যাগটা পাচ্ছে। একটা স্পেশাল ব্যাপার আছে, এটা হচ্ছে এই ব্যাগটা আমি নিজেও ইউজ করি। আমি নিজেও এটা কাঁধে করে বয়ে আনছি, এটা আমি নিজেও ইউজ করি। সো তুমিও পাচ্ছ এটা। সেম ব্যাগ এখন থেকে পাহাড়ে গেলে আমি আর তুমি সেম ব্যাগ। ছেলেবেলাটা কাটিয়েছি প্রজাপতি আর ফড়িংয়ের জীবন, রোদ, বৃষ্টি কিংবা দুরন্ত দুপুরের ডুব সাঁতারে। এখন প্রজাপতিরাও মানুষ চিনে না, ওদেরই বা কি দোষ? মানুষ কি আর আছে মানুষের কাতারে? মেয়েটাকে আমার মানুষ করতে হবে, সব বাবারাই তাই করে। আদর, স্নেহ, শাসনের কাঁটাতারের বেড়া দিয়ে আগলে রাখে রোদ, বৃষ্টি কিংবা ঝড়ে। আমি কেন জানি পারলাম না আর সব বাবাদের মতো চেনা পথে হাঁটতে। পারলাম না মেয়েকে স্নেহের খাঁচায় বন্দি করে উড়ে বেড়াবার ডানাগুলো কাটতে। বরং ভাবলাম আমিও হব মানুষ, ভাঙবো এই জড়জীবনের চিরাচরিত নিষ্ঠুর রুটিন। পথে নামতেই পেলাম রং বেরঙের বাধা। বুঝে গেলাম এই জার্নিটা যতটা ভেবেছিলাম তার চেয়েও অনেক অনেক বেশি কঠিন। কঠিন পথ এখনো সামনে বাকি আছে। এতক্ষণ তো সহজ ঝিরি পথে হেঁটে আসলাম। এক্সট্রিম হ্যামকিং স্পটে পৌঁছে আমি অবাক হয়ে গেলাম, বিব্রতও কিছুটা। চারিদিকে এত এত মানুষের ভিড়ে আমি ছাড়া আর একটাও মেয়ে খুঁজে পেলাম না। একটা নির্দিষ্ট স্থানে আমাদের টিমের সবার ব্যাগ রাখা ছিল, আমার ব্যাগটাও সেখানেই রেখে দিলাম। ওই সময় আমার পাশেই যে বাংলাদেশের পপুলার ট্রাভেল ভিডিও মেকার আর.কে সোহান ছিল, আমি তা খেয়ালই করিনি। পরিচয় হওয়ার পর অবশ্য ছবি তুলেছি একসাথে। বাবা এবং আমি নিজ নিজ হার্নেস পরা শুরু করলাম। এর আগেও যেহেতু আমি র্যাপেলিং করেছি, তাই হার্নেস পরাটা মোটামুটি শিখে ফেলেছি। একটু পরে আমরা হ্যামকে যাওয়ার উদ্দেশ্যে পাহাড়ে ওঠা শুরু করব। আচ্ছা, আপনাদেরকে দেখাই আসলে আমরা উঠবো কোথায়। ওই যে অনেক উপরে দুই পাহাড়ের মাঝখানে হ্যামকে ঝুলবো আমরা। ডান সাইডের পাহাড় থেকে লম্বা একটা রোপ টেনে বাঁধা হয় বাম সাইডের পাহাড়ে। আমরা উঠবো বাম পাশের পাহাড় দিয়ে। ব্যাপারটা অনেকটা এমন যে প্রায় 15 তলা বিল্ডিং এর ছাদের ওপরে উঠবো আমরা, কিন্তু সেখানে কোনো লিফট বা সিঁড়ি নেই। পাহাড়ের খাড়া ঢাল বেয়ে উঠতে হবে ওখানে। বাবা অবশ্য এসবের ধারণা আমাকে আগেই দিয়ে রেখেছিল। দুই পাহাড়ের মাঝখানে রোপ টানানো থাকবে, রোপের ঠিক মাঝখানে আমাদের হ্যামক থাকবে, হ্যামকে আমরা যাব। এর চেয়েও কঠিন রাস্তাতে আমরা সামনে যাচ্ছি, আসো। ইয়েস স্যার। সেই মুহূর্তটা চলে এসেছে। কিছুক্ষণের মধ্যেই আমরা পাহাড়ের ঢাল বেয়ে উপরে ওঠা শুরু করব। সাদা বিয়াসির আঙ্কেল প্রয়োজনীয় গিয়ার্স এবং রোপ সেট আপ করে দিলেন। বারবার চেক করে দেখলেন সবকিছু ঠিক আছে কিনা। প্রস্তুতি ডান, পাহাড়ে ওঠা শুরু। কার মধ্যে দিয়ে কি ধরবো? বোতলটা আমাকে দাও, তুমি নিয়ে থাকতে না পারবে না। সমস্যা নাই, তুমি অলরেডি নিয়ে আছো একটা জিনিস। হ্যাঁ আমার সমস্যা নাই, বোতলটা দিল। সমস্যা আছে, তুমি বুঝবা না। আসো রাফা, অন করতে বললো আমার। অন করো। এই যে পাতা বড় বড় আছে তো, ওটা দেখে পা দিবা, দেখো নিচে কিছু নাই। ওয়া দেখি থামো।
ও চোখ কত ছোট। জোক দেখতে হবে না, তুমি স্টেপ দেখো, জোক থাকতেই পারে। এই জার্নির আরেকটা স্পেশাল ঘটনা হলো জীবনে প্রথমবারের মতো আমি জোঁক হাতে নিয়েছি। ইয়ো লিচ উই হইছে হইছে নামাও। বাবা আমাকে গাইড করতে করতে ওপরে উঠছে, আমিও বাবার কথা মতোই প্রত্যেকটা স্টেপ ফলো করছি। হারনেস আটকে গেছে, সাবধান এখানে উঠো। ঝিরিতে হাঁটার সময় যে ক্লান্তি ছিল বাহ, সেটা এখন কোথায় যেন হারিয়ে গেছে। ক্লান্ত বোধ করার মতো ব্রেনটাই যেন আর অবশিষ্ট নেই, সব মনোযোগ স্টেপ আর রোপের দিকে। রাফা তাকাও দিকে। হাই ভয়ঙ্কর অবস্থা। দাও। পায়ের নিচে একটু সরাই দাও। মনোযোগ দিয়ে বাবার প্রত্যেকটা নির্দেশনা শুনছি আর এগিয়ে যাচ্ছি। রাফা হ্যাঁ এই যে দেখো, তোমার রোপটা বাম সাইড দিয়ে ফ্রি যেন থাকে, পায়ের নিচ দিয়ে যেন না থাকে, এটা খেয়াল করে দিও। আগে ওখানে দাঁড়াও, দেখো রোপ কোথায়। হ্যাঁ ঠিক আছে, আসো হ্যাঁ ঠিক আছে। আসো দাঁড়াও। থামো থামো আস্তে। আসছো, আসো আসো আসো। হাতের ওপর প্রচন্ড প্রেসার পড়ছে, বেশ কিছু জায়গা এমন খাড়া যে পায়ের থেকে হাতের শক্তি বেশি কাজে লাগছে। একটু দাঁড়াও। দাঁড়াইতে হবে না, মানে আমি এটা খুলে ফেলি। মাঝে মাঝে উপরে তাকালেই বেশি ভয় পাচ্ছি, মনে হচ্ছে কিভাবে এত উঁচুতে উঠবো। কোন দিক দিয়ে উঠবো? তখনই দৃষ্টি নামিয়ে নিচ্ছি স্টেপের দিকে। যেখানে আছি সেখান থেকে এক ধাপ উপরে উঠতে পারলেই হবে, অযথা বেশি উপরে তাকিয়ে নার্ভাস হয়ে লাভ নাই। মাঝে মাঝে নিজের বুদ্ধিতেই চলছি, কিন্তু বাবার কথাতে শুধু হ্যাঁ আচ্ছা এগুলোই বলছি। জানি না কোনটা বেশি কাজে লাগছে আমার। কিছু হবে না, থাক। কি কাটা নাকি? কাটা কাটা আটকে আছে, ছুটে ফেলো। হ্যাঁ ছুটছে না, চলে আসো। খুলেছে তো কিন্তু হ্যাঁ চলে আসো। কিসে? জানি না এটা কি। গাছের সংসারে গাছ। আসো আসো। কথা হলো সবকিছু মিলিয়ে আমি এখন পাহাড়ে উঠছি। শক্ত, দুই হাত শক্ত করে ধরে চলে আসো। হ্যাঁ এই তো, চুলকাচ্ছে। কিচ্ছু হবে না, আর কিছু নাই। অ্যাডভেঞ্চার কোনটা করবো? হ্যামকে যাওয়াতে এটা তো একটা অ্যাডভেঞ্চার, তাই না? হ্যামকেরটা তো মজা, আর এটা হলো আসল অ্যাডভেঞ্চার। আসো। বাবার মনে হয় একটু বেশি কষ্ট হয়ে যাচ্ছে। এখানে এখানে দিয়ে রিল্যাক্স হও, দাঁড়াও আগে তুমি, পরে ওটা চেঞ্জ করো। ডান হাতে ক্যামেরা থাকায় শুধু বাম হাতের অবলম্বনেই উঠতে হচ্ছে বাবাকে, আর বারবার আমার দিকে খেয়াল রাখা, নির্দেশনা দেওয়া, সব মিলিয়ে আমার একটু খারাপই লাগছিল বাবার জন্য। এই জায়গাটা একটু বেশি উদ্ভট, নিচে একদম সোজা 120 থেকে 30 ফুট খাড়া ঢাল। দাঁড়াও, দাঁড়াইছো? সেটা আবার পার হতে হবে একটা উঁচু হয়ে থাকা পাথরের পাশ দিয়ে। সেই পাথরের সাইডে আবার শুধুমাত্র একটা স্টেপ ফেলার মতোই জায়গা আছে। নিচে তাকিয়েই একটু ভয়ই পেলাম, ভয় পাওয়ার মতোই জায়গা, এই জায়গাটা একটু রিল্যাক্স আসবে। ওকে আসো। কিন্তু আমার বেশ মজাই লাগছে। নিচে তাকানোর প্রয়োজন নেই। হ্যাঁ ওই যে উপরে শিকড়গুলো ধরো। এই যে একদম সুন্দর, এখানে জাস্ট স্টেপ দিবা। হ্যাঁ শিকড়টা ধরো, শিকড়টা ধরো, শিকড়টা ধরো, হ্যাঁ, শিকড়টা ধরো, শিকড়টা ধরে ঘুরবো। শিকড় ধরো, ধরে না, ধরে লুচ্ছে। ধরেছি তো। ধরেছো? রাস্তা পাবেন? হ্যাঁ বুঝছো না? ও হ্যাঁ দাও, স্টে করো একটু, এপাশে স্টে করো এবং রিল্যাক্স। ওকে রিল্যাক্স। হ্যাঁ রিল্যাক্স তো আমি আছি। এই জায়গাটা মনে হচ্ছে 15 তলা উঁচু একটা বিল্ডিং এর কার্নিশ, যেন একদম 90 ডিগ্রি খাড়া ঢাল। ঠিক তার উপরেই এক চিলতে খোলা বারান্দায় যেন আমরা হাঁটা চলা করছি। এই ধরা যাক। নড়বে, ওটা অবলম্বন করতে পারবে। এখানে কি সাপ আছে? হ্যাঁ সাপ। টিমের সিদ্ধান্ত মোতাবেক সবার প্রথমেই দড়িতে ঝুলে হ্যামকে যাবে বাবা, তারপরই আমি। বাবার যাত্রা শুরু। বাবা কিন্তু হ্যামক পর্যন্ত পৌঁছেই হ্যামকে নামবে না, ওখানেই দড়িতে ঝুলে থাকবে আমি না যাওয়া পর্যন্ত। আমি ওখানে পৌঁছে হ্যামকে নেমে গেলে তারপর বাবা নামবে। আমাকে একটু সুবিধা দেওয়ার জন্যই এই পদ্ধতির আশ্রয় নেওয়া। বাবা যে রোপ ধরে ঝুলতে ঝুলতে গেল, আমিও সেই রোপ ধরেই যাব। দাঁড়াবে, উনি দাঁড়াবে। বাসার সেফটিটা নিচে নিয়ে নিও।
যার ফলে একই রোপে দুজনের ওজনে রোপটা অনেক নিচু হয়ে যাবে। এতে হবে কি, নিচে আরেকটা রোপে যে হ্যামক ঝোলানো আছে সেটা আমার খুব কাছে চলে আসবে। এর ফলে আমি খুব সহজেই হ্যামকে নেমে যেতে পারবো। আমার নামা শেষ হলে তারপর বাবা হ্যামকে নামবে। দাঁড়া, সোজাই দাঁড়া, দাঁড়াবে দাঁড়াতে পারবো তুমি, আমার রোদ ভালো দেখে না। যাও, হ্যাঁ দাঁড়াও, করবো না তুমি, স্লিপ করে যাবো না, যাও আরো যাও, পিছনে যাও, ঘুরো, পিছনে যাও, একটা যাও। এবার আমার যাওয়ার পালা। জীবনে প্রথম এত খাড়া পাহাড়ের ঢালে দাঁড়ানোর অভিজ্ঞতা, সেখান থেকে আবার দড়িতে ঝুলে ঝুলে 2 পাহাড়ের মাঝে যেতে হবে। জানি না কি হতে চলেছে, এখন কিছু ভাবতেও চাচ্ছি না, যা হবে তখন দেখা যাবে। এটা সামনে রাখবো? হ্যাঁ থাকবে, ওটা কিচ্ছু করতে ডিস্টার্ব করবে না। ওই হ্যাঁ, এই ক্যারাবিনের থেকে সাবধান, গেঞ্জি যেতে না আসছে, হ্যাঁ যেতে না আসছে, যেতে থাকো আস্তে আস্তে, আস্তে আস্তে যাও, যাও। একটু নিচে দিয়ে বসে দেখো তো সব টাইট আছে কিনা, ঠিক আছে না? আটকাচ্ছে না বডি? হ্যাঁ ঠিক আছে। একটু আসতে হবে আমার দিকে, হ্যাঁ আমার দিকে আসলে সাদাব আঙ্কেল আমার নিরাপত্তা ব্যবস্থাগুলো ডাবল চেক দিলেন। আমিও তার নির্দেশনা মতো দড়িতে ঝুলে ঝুলে এগিয়ে যেতে শুরু করলাম। ও ক্যারাবিনের টানতে হবে না, তুমি নিজে চলে যাবে। আর হাত কি? হাত একটু যাক, একটু তোমার ডিসেন্ডিংটা বন্ধ হয়ে গেলে তারপর হাত উৎসাহ নিতে হবে। যাও, যাও, হ্যাঁ যাও, যাও। পা যখন আর মাটি পাচ্ছিল না, তখন যে দোল খেলাম, মাথা ওদিকে। তাতে একটু অন্যরকম ফিল হলো। সেটাকে ভয়ের কাছাকাছি ফিল বলা যায়, তবে ঠিক ভয় না। হাত ওই হাতে পিছনে, যাও। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে যাও। এই, হাত আর পিছনে, এই। এরকম যত বড় করবো তত আরাম লাগবে। একদম স্ট্রেট করে টান দিতে হ্যাঁ। হবে। যাও। এরকম। হুম। উয়া। এখন আমার চোখের সামনে শুধুই খোলা আকাশ। তারপর এই পাশে চলে আসো, তোমার এই পাশে চলে আসো, রোপের এই পাশে। নিচ থেকে ভেসে আসছে ঝর্ণায় ভিজতে আসা মানুষগুলোর কোলাহল, কিন্তু দেখতে পাচ্ছি না কাউকেই, শুধুই দেখছি আকাশ। ভাবছি আমি আসলে কোথায়? আমি কি সত্যি প্রায় 150 ফিট ওপরে দড়িতে ঝুলতে ঝুলতে আকাশ দেখছি? হঠাৎ মনে হলো, আরে আমার কপালে তো ক্যামেরা লাগানো আছে, একবার তো নিচে তাকিয়ে দেখতেই হয়। নিচে তাকাতেই অদ্ভুত সুন্দর ভয়ঙ্কর দৃশ্য দেখলাম। বাবা আসলে চাচ্ছে না আমি মাঝপথে ভয় পেয়ে যাই, তাই আমিও আর নিচে তাকাইনি। তোমার সবুজ যে ইয়াটা আছে, লাইনটা আছে, হ্যাঁ সেফটি লাইন, আপনি একটু দেখিয়ে আর আমি দেখতেছি না। দিব? হ্যাঁ ঠিক আছে, সেফটি লাইনটা আমার হাতে দাও, উপরে হাত ধরে রাখতে হবে না, হ্যাঁ হাত ছেড়ে দিতে হবে। জুতা কি করবো? জুতা বাসার আঙ্কেল যখন আমার জুতাটা নিচে ফেললো, তখন আমি মনোযোগ দিয়ে দৃশ্যটা দেখলাম, খুব মজা পেলাম। জুতাটা পরতে দেখে হুট করে প্রথমেই যে কথাটা মাথায় আসলো সেটা হলো, আমি পড়ে গেলে কি অবস্থা হবে, কত জোরে শব্দ হবে কে জানে। ওই পাশ ছিল তো, মানে মাথাটা ওই পাশে। আচ্ছা এখন হ্যামকে নামার পালা। এই তো সুন্দর। বাবা দড়িতে ঝুলে ঝুলে এক হাতে ক্যামেরা নিয়ে আমার ভিডিও করছে। বাবা আর আমার ক্যামেরা দিয়ে 2 দিক থেকে ভিডিও হচ্ছে। দেখবে যে একটা লুপের ভিতর দিয়ে আসছে, হ্যাঁ গোল একটা লুপের ভিতর দিয়ে আসছে, দেখি উল্টো দিক থেকে। যার ফলে সব প্রসেসগুলো খুব ভালোভাবে দেখা যাচ্ছে। বাসার আঙ্কেল ঠান্ডা মাথায় আমাকে একটার পর একটা নির্দেশনা দিচ্ছে, এবার হচ্ছে যে লুপটা দিয়ে বেরিয়েছে রূপটা, ওই লুপটা উল্টা দিকে ফেলাবে। আর আমি সেগুলো ঠিকঠাক পালন করছি। এসব অ্যাডভেঞ্চারে ইনস্ট্রাক্টরের ভূমিকা যেমন গুরুত্বপূর্ণ, তেমনই গুরুত্বপূর্ণ হলো নির্দেশনাগুলো মেনে অংশগ্রহণকারীর কাজ করার ক্ষমতা। আমি আস্তে আস্তে নামাচ্ছি, তুমি একটু উপর থেকে হাত ছেড়ে হ্যামক দুটা আস্তে 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 করে কাজ করে হ্যামকের ভিতরে দিলাম। অনেকেই নাকি এসব জায়গায় এসে ঘাবড়ে যায়, ফলে নির্দেশনা মোতাবেক সব কাজ ভালোভাবে করতে পারে না। এসব প্লেসে অ্যাডভেঞ্চারের প্রধান শর্তই হলো যে কোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখা এবং ইনস্ট্রাকশন মেনে চলা। আমাকে দেখছো? হ্যাঁ লাল এটা কি? লাল ওইটাও হ্যামক, ওটা তো আচ্ছা নিজের ব্যালেন্স করো। হ্যাঁ পিছনের দিকে যাও আস্তে আস্তে। পিছনে। দড়িতে ঝোলা অবস্থায় পুরো সিস্টেমটাই খুব দোল খায়, এটাই স্বাভাবিক। কিন্তু এখানে দোল খাওয়া মজা দেওয়ার সাথে সাথে হার্টবিটটাও বাড়িয়ে দেয় অনেক।
বাবা দড়ি ধরে ঝুলে থাকায় তার ওজনের কারণে আমি খুব সহজেই হ্যামকের কাছে পৌঁছে গেলাম, যার ফলে হ্যামকে নামাটা খুব সহজ হয়ে গেল আমার কাছে। দুই হাতে হ্যামকে থাকবে, হ্যাঁ? ওই হাতও ওই পাশে হ্যামকে। হুম। এইভাবে না, মানে ঢুকিয়ে রাখবে, মানে হ্যামকের ভিতরে ঢুকিয়ে যাও। ঢুকে গেছি। হ্যাঁ, আরো তোমার মতো কমফোর্ট হবে। হয়েছি। বাবা সব ঝুলছে যাবে তো। হ্যাঁ, কোনটা? ও বসবো, বসবো। থামো, আমি আগে নামি তারপর। অ্যাডভেঞ্চার শব্দটা অদ্ভুত। এই শব্দের নির্দিষ্ট কোনো সংজ্ঞা দাঁড় করানোটাই একটা অপরাধ। এই শব্দটার সংজ্ঞা তৈরি হবে প্রতিদিন। প্রত্যেকটা মানুষের জন্য এর সংজ্ঞা হবে ভিন্ন, প্রত্যেকটা মুহূর্তের জন্য এর সংজ্ঞা যাবে পাল্টে। তবুও যদি এক কথায় বলতেই হয় তাহলে বলবো অ্যাডভেঞ্চার মানে আমি বেঁচে আছি। Why are we going down? বাবা যখন নিচের রোপের হ্যামকে চলে আসলো, তখন উপরের রোপটা হঠাৎ চাপমুক্ত হয়ে ঝট করে উপরের দিকে উঠে গেল। একই সাথে হ্যামকের রোপটা অনেক নিচে নেমে গেল। হঠাৎ ঝাঁকুনিতে হালকা একটু ভয়ই পেলাম। বাড়ি থেকে আসার সময় অনেক প্ল্যান করে এসেছিলাম হ্যামকে উঠে কিছু স্ক্রিপ্টেড ভিডিও করব, কিন্তু এমন পরিস্থিতিতে পড়ে সবকিছুই কেমন ভুলে গেছি। বাবা মনে করিয়ে দিল। ব্যাস শুরু হয়ে গেল জীবনের প্রথম ঝুলন্ত শুটিং। কি বলবো কি বলবো? বলে এখন তুমি যাও, এখন ড্রোন উড়বে। এখন তুমি যাও, এখন ড্রোন উড়বে, যাও। হয়েছে? বাসার আঙ্কেল আমাদের বাপ বেটির শুটিং দেখে হাসছে। কিছুক্ষণ পরেই তো নেমে যেতে হবে, তাই আমি চারপাশে দৃশ্য দেখা শুরু করলাম। নিচে ঝর্ণার পানিতে অনেকেই গোসল করছে, ওরা মনে হয় খেয়ালও করেনি। প্রায় 150 ফিট ওপর থেকে কেউ না কেউ ওনাদেরকে প্রাকৃতিক দৃশ্যের অংশ বানিয়ে ফেলেছে। আমরা নিচে নামার জন্য র্যাপেলিং শুরু করব কিছুক্ষণের মধ্যেই। বাসার আঙ্কেল র্যাপেলিং এর সেটআপ রেডি করা শুরু করলেন, আর এদিকে বাবাকে দেখছি মুখ লুকানোর চেষ্টা চালাচ্ছে খুব। আরে না না, লজ্জায় না, রৌদ্রের প্রচন্ড তাপে বাবা আবার বসেছিল একদম সূর্যের সাথে মুখোমুখি। নিচে ছেলেরা কি সুন্দর ঠান্ডা পানিতে ভিজছে, আর বাবা এদিকে শূন্যে ঝুলে ঝুলে সানবাথ নিচ্ছে, আর আমি এদিকে বসে বসে অদ্ভুত ভয়ঙ্কর সুন্দর অভিজ্ঞতাকে আপন করে নিচ্ছি।